থ্যাংক ইউ পুষ্পক আসার জন্য ইউআরএল পডকাস্টে। এবং আজকের পডকাস্টটা আমার জন্য খুব স্পেশাল, কারণ ফার্স্ট টাইম আমি বাংলায় করছি। দ্বিতীয় হচ্ছে, ডায়াবেটিস নিয়ে আমরা আজকে কথা বলবো, তোমার ইন্ট্রোডাকশনে পরে আসছি। এবং সেই ডায়াবেটিস নিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলবো না, আমরা একটা সায়েন্টিস্টের সাথে কথা বলবো। সো এই দুটো কারণে, এবং বন্ধু হিসাবে ডেফিনেটলি কথা বলতে পারবো, সবকিছু মিলিয়ে ভেরি এক্সাইটেড। সো পুষ্পক ব্যানার্জি ভট্টাচার্য, সরি পুষ্পক বলি, কথা বলি আমরা সবসময়, ডক্টর পুষ্পক ভট্টাচার্য। ও এখন রিসার্চ সায়েন্টিস্ট, সেন্ট ভিনসেন্ট বলে মেলবোর্নে একটা ইনস্টিটিউশন রয়েছে এবং হসপিটালও রয়েছে, এবং সেখানে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে ও কাজ করছে। সো কেমন আছো পুষ্পক? থ্যাংক ইউ গৌতম দা। হ্যাঁ, খুব ভালো আছি। থ্যাংক ইউ ইন্ট্রোডাকশনের জন্য। হ্যাঁ, আমি সেন্ট ভিনসেন্ট ইনস্টিটিউটে গত 5 বছর ধরে কাজ করছি, এখানে টাইপ 1 ডায়াবেটিস এর উপরে। রাইট। এবং আজকে আমি বেশি এক্সাইটেড, যেটা বললাম, যে ডাক্তার ছাড়া একটা সায়েন্টিস্টের পার্সপেক্টিভ থেকে আমরা জিনিসগুলো শুনবো। তো আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি প্রশ্নে চলে যাই। একদম। প্রথম প্রশ্নটা আমার নিজেরই, আমি নিজেই বুঝি না টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস, এবং লোকের একটা কনফিউশন থাকে। তুমি একটু একটু ইলাবোরেট করো এটাকে। নিশ্চয়ই। হ্যাঁ, লোককে যখন আমি বলি আমি ডায়াবেটিস এর উপরে কাজ করি, লোকজন তখন প্রথম প্রশ্নটা করে, আচ্ছা তাহলে আমার ডায়াবেটিসটা কি, তাহলে কোনো ওষুধ টষুধ বেরিয়েছে ডায়াবেটিস এর উপরে? এটা রাইট। প্রথমেই ক্লিয়ার করে দেওয়ার দরকার যে আমি যে ডায়াবেটিসটার উপরে কাজ করি সেটা একেবারে একেবারে ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের ম্যাক্সিমাম যে ডায়াবেটিসে পৃথিবীর 90% লোকে আক্রান্ত, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর আমি যে ডায়াবেটিসটার উপরে কাজ করি সেটা হচ্ছে 10% লোকের দেখা যায়, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। ডায়াবেটিস কথাটার মানেই হচ্ছে সেখানে, যেটা আমরা গোদা বাংলায় যেটা বুঝি, যে আমাদের ব্লাড গ্লুকোজটা বেড়ে গেছে, এই জন্য আমরা ব্লাড সুগার মাপতে থাকি। এই ব্লাড সুগারটা বাড়ে কেন সেটা বোঝার জন্য বুঝতে হবে আমরা যে খাই সে খাবারটা হয় কি। আমাদের খাবার যেটা আমরা খাই সেটা আমাদের ভেতরে বডির মধ্যে সেটা এনার্জি দেয় আমাদেরকে। সেই এনার্জিটা যে ফর্মে আমরা পাই সেটা হচ্ছে গ্লুকোজ। এবং সেখানে আমরা যে খাবারটা খাই সেটা আমরা হজম করার পরে, সেটা মেটাবলাইজ করার পরে লিভারে গিয়ে এই গ্লুকোজটা তৈরি হয়, গ্লুকোজের ফর্মটা তৈরি হয়। তারপরে আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্মের জন্য আমাদের মাসলস বা আমাদের ব্রেন বা আমাদের বডির প্রত্যেকটা পার্টেই সেই কাজ করার জন্য যে মিনিমাম এনার্জির যেটা দরকার সেটা গ্লুকোজের মাধ্যম দিয়ে পাওয়া যায়। এই গ্লুকোজ বডির মধ্যে যখন খাবারের মাধ্যম দিয়ে আমরা পাই, ইনসুলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা রেগুলেট করে আবার লিভারের পাশেই আরেকটা অর্গান আছে প্যানক্রিয়াস বলে, সেই অর্গানটা ইনসুলিন রিলিজ করে। এটা ডিপেন্ড করে, এটা একটা ব্যালেন্সের মতন, যে কত খাবার আমরা খাচ্ছি, কত গ্লুকোজ আমাদের দরকার, আর সেটাকে ব্যালেন্স করার জন্য এই হরমোনটা কাজ করে। যত গ্লুকোজ বেরোবে তত ইনসুলিন বাড়বে, আবার যখন গ্লুকোজ আমরা কম লাগবে তখন ইনসুলিন কম থাকবে। এই যে ব্যালেন্সটা সেইটা নষ্ট হয়ে যায় ডায়াবেটিসের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই যে ইনসুলিন যে তৈরি করে, যে কোষগুলো, যে সেলস গুলো যে ইনসুলিন তৈরি করে সেগুলোকে বলে বিটা সেলস। সেইগুলোকে পার্টিকুলারলি টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে, আমি আগে টাইপ 1 ডায়াবেটিসটা বলছি তারপর টাইপ 2 ডায়াবেটিসটা আমি একটু বলবো। টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে দেখা যায় এই বডির আমাদের যে ইমিউন সেলস গুলো আছে, যেমন টি সেলস বা বি সেলস, যেগুলো বডি আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ইভেন ক্যান্সারের জন্য যে সেলস গুলো প্রোটেক্ট করে নর্মালি, সেই সেলস গুলো বডি নিজের একটা সেলস যেটা বিটা সেলস সেগুলোকে নষ্ট করে দেয়। এই জন্যই এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। মানে অটো ইমিউনিটি যার জন্য বলে, যে আমাদের চোখে হঠাৎ করে অ্যালার্জি বা র্যাশেস হচ্ছে, যে বডি নিজেই গিয়ে নিজের লাল হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখি গোদা বাংলায় যেটা বলতে পারা যায়, সেরকমই প্যানক্রিয়াসের মধ্যে হয়। মানে প্যানক্রিয়াসের মধ্যে গিয়ে ইমিউন সেলস গুলো কি করে, গিয়ে বিটা সেলস গুলোকে নষ্ট করে দেয়, মানে ওদেরকে ফরেন বডির মতন চিনতে শুরু করে, যেটা ওদের করার কথা না। হ্যাঁ, করে তখন ওরা বিটা সেলস গুলোকে নষ্ট করে দেয়। বিটা সেলস গুলোকে নষ্ট করে দিলে কি হবে, বিটা সেলস গুলো যে ইনসুলিনটা তৈরি করতো সেই ইনসুলিনটা তৈরি হচ্ছে না। আর তৈরি হচ্ছে না বলে
এই গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, যেই ইনসুলিনটা অ্যাকচুয়ালি বডির এই গ্লুকোজটাকে ব্যালেন্সে রাখতো। যেহেতু ইনসুলিনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, এনো গ্লুকোজটা এখন বেড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এর কারণ। টাইপ 2 ডায়াবেটিস এইটা টোটালি জেনেটিক। এটার মধ্যে তাহলে ছেলের হওয়ার সম্ভাবনা এবং তার ছেলের হওয়ার অনেক বেশি সম্ভাবনা থেকে যাবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে একটা কিছুটা জেনেটিক, আমি বলবো না একদমই জেনেটিক নয়, কিছুটা জেনেটিক, কিন্তু বাকিটা হচ্ছে ওর লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা বলা হয় টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে। কারণ আবার সেই ফিরে আসি লিভার আর প্যানক্রিয়াসে, যে এইটা যখন আমরা এখন খাবার খাচ্ছি তখন সেটা হজম হচ্ছে, বডি সেটাকে খরচা করার জন্য ভাবছে, কিন্তু সেইটাকে কনফিউজ করে দেয় বডি ফ্যাট। বডিতে যদি ফ্যাট বেশি থাকে, ফ্যাট সেলস বেশি থাকে, তখন সেটাকে কনফিউজ করে দেয় যে আচ্ছা এখন তাহলে আর ইনসুলিনের সিক্রিশন লাগবে না, বা ইনসুলিনটা তখন বেশি 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 করে এত ফ্যাটটাকে এই কাজ করার জন্য এত বেশি সিক্রিটেড হতে থাকে যে আস্তে আস্তে ইনসুলিনের আম, যে ক্ষমতাটা, যে এত বেশি বিটা সেলস ইনসুলিন সিক্রিট করতে থাকছে যে সেটার ক্ষয় হতে থাকে আস্তে আস্তে। তারও একটা বিশাল রোল হচ্ছে বডি ফ্যাট, যার জন্য বলা হয় এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, এবং যার জন্য বলা হয় যদি বডি ফ্যাট কমানো যায় তার সাথে টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোল করার একটা ভালো সম্ভাবনা আছে। হুম। এই এই দুটো আর কি বেসিক, যদি আমরা খুব সাদামাটা বাংলায় বুঝি, তাহলে এইটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে মেন ডিফারেন্স। এছাড়াও জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায়, যেটা প্রেগনেন্সির পরে অনেক সময় মাদের আর কি হয়, যেহেতু তখন প্রেগনেন্সির সময় হরমোনাল একটা প্রচুর চেঞ্জেস থাকে, তার জন্য অনেক সময় ডায়াবেটিস দেখা যায়। সেটা বেশিরভাগ সময় কিওর্ড হয়ে যায় আফটার প্রেগনেন্সি, অনেক সময় সেটা আবার পারসিস্ট করে যায়। হ্যাঁ, এই ছাড়া এই দুটো মেন দুটো রকমের ডায়াবেটিস যেটা দেখা যায়। তাহলে টাইপ 1টা হচ্ছে মোস্টলি জেনেটিক, আর সেখানে বডির ইমিউন সেলস গুলো গিয়ে গুলোকে নষ্ট করে দেয়। আর টাইপ 2টা হচ্ছে টোটালি মেটাবলিক বা লাইফস্টাইল ডিজিজ। সেখানেও ইনসুলিন থাকে, প্রথম দিকে ইনসুলিন ভালোই থাকে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারে না। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য নর্মালি এটা হয়, যে ইনসুলিন যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে সেটা কাজ করতে পারে না ভালো করে বলে বাড়তে থাকে, আর তার সেখানে ফ্যাট বা অন্য আরো অনেক কিছু লাইফস্টাইল প্রবলেমের জন্য সেগুলো আরো বেশি বেশি করে বাড়তে থাকে। একটু কনফিউজড হয়ে যায় বডি তখন, যে বেশি যদি ফ্যাট থাকে, আচ্ছা তাহলে কি ইনসুলিনটা বেশি পাঠাবো, আচ্ছা ঠিক আছে বেশি বেশি পাঠাচ্ছি, বেশি বেশি পাঠাচ্ছি, পাঠাতে পাঠাতে মনে হয় আরে আমার তো খরচাই হয়ে যাচ্ছে সবকিছু, মানে তখন খালি হয়ে গেল, ধরো কোষ পুরো খালি হয়ে গেল, এই করে নষ্ট হয়ে যায়, আর থাকে না তখন আর কিছু। এই করে মানে দুটোই মেন কারণ হচ্ছে এই প্যানক্রিয়াস আর লিভারের ব্যালেন্সের জন্য। তো এইটা কি আহ মানে আগে আগে বলতে আমি বলছি যে ধরো 20 বছর বা 30 বছর আগে এটা কি লোকে বেশি টেস্ট করতো না বলে ধরা পড়তো না, নাকি এখন আমাদের নর্মাল এমনি লাইফস্টাইলটা একটু মানে গোলমাল হয়ে গেছে, হাঁটাচলা কম হয় আমাদের এবং বসে থাকা বেশি হয় এবং প্রসেস ফুড খাওয়া বেশি হয়, আহ ইত্যাদি কারণে, তো এটা কি এই কারণে বেড়েছে? কারণ এতটা হ্যাঁ, হইচই ছিল না আগে। এটা এটা খুব ভালো প্রশ্ন, যে এখন কি এটা আগে দেখা যেত না, এখন হয়তো দেখা যাচ্ছে বেশি। সেটার কারণ অ্যাকচুয়ালি যদি বলা হয়, আগে কটা লোক ব্লাড গ্লুকোজ মাপতো। ঠিক রাইট। আছে, ব্লাড গ্লুকোজ মাপার যে অ্যাডভান্সমেন্ট, যেটা আজকে আমরা বাড়িতে বসে এখানে আমরা একটা আঙুলের মধ্যে ফুটো করছি, করে আমরা নিজেদের ব্লাড গ্লুকোজটা মেপে নিচ্ছি। আগে এই রকম টেকনিক তো কখনোই অ্যাভেলেবেল ছিল না। ধরো আজ থেকে যদি আমি 20 বছর আগের কথা বলি, তাহলেও এই হ্যান্ড প্রিকিং বা ফিঙ্গার প্রিকিং করে যে আম, আমরা বাড়িতে বসে স্ট্রিপ টেস্ট করে গ্লুকোজ মেপে নিচ্ছি, এরকম তো অ্যাভেলেবেল ছিল না। তার জন্য একটা ডাক্তারখানায় যেতে হতো। আর তারপরেও ভাবো তুমি, যে ডায়াবেটিস এর মধ্যে এই যে দুই রকম ডায়াবেটিস এর কথা আজকে আমরা যেটা বলছি, সেটা ধরো আজ থেকে আম, আমি যদি বলি 40 বছর আগে লোকে এটা বিশ্বাসই করতো না। মানে সায়েন্টিস্টরাই বিশ্বাস করতো না যে ডায়াবেটিস এর জন্য, মানে প্যানক্রিয়াসটাকে আবার বডির নিজের ইমিউন সেলস গুলো প্যানক্রিয়াসকে নষ্ট করে দেয়, এটা সায়েন্টিস্টরা ইনফ্যাক্ট বিশ্বাস করতো না। সেখানে তো লোকেদের কথা তো ছেড়েই দাও।
মানে Right. সায়েন্সের প্রোগ্রেশনের সাথে আমরা এটা অবশ্যই ডায়াগনোসিস করছি, এটা একটা ব্যালেন্সড। তুমি যে প্রশ্নটা করলে সেটা একটা ব্যালেন্স। এখন অবশ্যই ডিজিজের পরিমাণও বেড়েছে, কারণ লোকেদের লাইফস্টাইলও অনেক চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা দুটোই আমি বলবো যে এখানে যে এখনকার অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের জন্য অনেক নতুন নতুন আমাদের প্রযুক্তির জন্য আমরা অনেক ভালোভাবে এটাকে অনেক তাড়াতাড়ি অনেক কুইকলি আমরা জিনিসটাকে অ্যাসেস করতে পারছি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে লাইফস্টাইলও যেহেতু চেঞ্জ হয়েছে, তাই জন্য ডিজিজের আমরা দেখতে পাচ্ছি যে অকারেন্স অনেক বেড়ে গেছে। সেটা Right. বোথ টাইপ 1 টাইপ 2 দুটোর ক্ষেত্রে। টাইপ 2 যেহেতু এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, লোকেদের যেহেতু লাইফস্টাইল চেঞ্জ হয়েছে এই জন্য বেড়েছে। টাইপ 1 আমি খুব একটা বলবো না যে এটা খুব যে অনেক চেঞ্জ হয়েছে ফর লাস্ট 50 ইয়ার্স, যে অনেক বেশি বেড়ে গেছে এরকম আমি বলবো না। আমার কাছে হয়তো সঠিক তথ্য নেইও, কিন্তু ফর শিওর টাইপ 2 অনেক ড্রাস্টিক ইনক্রিজ হয়েছে, দ্যাট ইজ ডিউ টু দ্য লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল চেঞ্জ হয়েছে যেহেতু লোকের মধ্যে অনেক। এই লাইফস্টাইল চেঞ্জের মধ্যে ধরো টিপিক্যালি আমরা যখনই কথা বলতে আসি গ্রামের কথা তো সেই অর্থে আসে না, তো শহুরে লোকের কথাই আসে। এবং সেই শহুরে লোকের জন্য দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে শহুরে লাইফস্টাইল যেটা অনেকটাই ডিফারেন্ট, মাটির কাছাকাছি অতটা নয়। আর দ্বিতীয় হচ্ছে শহুরে আজকাল যেভাবে আমরা চলছি, দ্যাট স্ট্রেস একটা বড় জিনিস লাইফে। তো স্ট্রেস এর সাথে ডায়াবেটিসের কি ডাইরেক্ট কোনো যোগাযোগ আছে, ফার্স্ট? আর সেকেন্ড হচ্ছে এটা কি প্রিডমিনেন্টলি শহুরে রোগ, না সেরকম কিছু, ওটা ভাবাটা ভুল? আবার আমি যেহেতু নিজে টাইপ 1 এর উপরে কাজ করি না, বারবার করে আমি দুটোকেই আলাদা আলাদা করে তোমাকে অ্যাড্রেস করব। যেহেতু টাইপ 1টা হচ্ছে জেনেটিক ডিজিজ, এটার জন্য প্যারেন্টাল আমার জিন কি আছে, এটা বেশিরভাগটা জেনেটিক ডিজিজ। তারপরে কিছু অ্যামাউন্ট হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে ট্রিগার করে। যদি একটা লোকের যদি একটা বাচ্চার খুব ছোটবেলায় হয়তো আম, কোনো খুব সিভিয়ার কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, বা কোনো রকম অসুস্থতা খুব হয়েছে ছোটবেলায়, আর তার জেনেটিক সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে যার জন্য তার হতে পারে, তার ক্ষেত্রে সেটা এক ধাপ এগিয়ে গেল আর কি, হওয়ার চান্সেস আরো এগিয়ে গেল। কিন্তু টাইপ 2 আমি বলবো টাইপ 2টা হচ্ছে শহুরে গ্রাম্যর তফাৎটাও আবার লাইফস্টাইলের উপরে চলে আসবে। যে এটা শহুরে এই জন্য, গ্রামে এই জন্য বেশি দেখা যায় না, গ্রামেও আছে, একদম নেই তা বলবো না, কারণ গ্রামের লোকেরা কি করে খায়, চাষ করে। তাদের লাইফস্টাইলটা কি রকম? তাদের লাইফস্টাইলটা হচ্ছে রোজ সকালবেলা উঠছে, নিজেদের চাষে যাচ্ছে, চাষ করছে, বা দোকানে যাচ্ছে, দোকানে যাওয়ার জন্য অনেকটা আমি হাঁটছি, হেঁটে হেঁটে আমি একটা গাড়ি ঘোড়া ধরে আমি যাচ্ছি, সেরকম ভাবে যাচ্ছি। আর মানে শহরের বাই লোকেরা কি, ডিফল্ট কায়িক পরিশ্রমটা অনেক বেশি হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই হিসাবে আহ, যে আমার কাছে যে ইনফ্রাস্ট্রাকচার আছে শহরের মধ্যে, যে আমার আজকালকার এমনও মানে বাড়ি, তুমি যেহেতু জানো এখানে এমন অ্যাপার্টমেন্ট আছে যে অ্যাপার্টমেন্টের নিচতলায় আর কি শপিং সেন্টার আছে, মানে লোকেদের হাঁটা চলার লেভেল কতটা কমে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটা, আর যেহেতু আমি বলছি টাইপ 2টা হচ্ছে এন্টায়ারলি লাইফস্টাইল ডিজিজ, এই জন্য সেখানে লোকেদের লাইফস্টাইলের ওই রকম চেঞ্জেস এর জন্য, আর তার সাথে তো আনহেলদি খাবার। ধরো আজকে তুমি আজ থেকে 20 বছর আগে ম্যাকডোনাল্ডস কটা ছিল, বা এই বার্গার কিং বস বার্গার এগুলো কতগুলো ছিল, সেখানে অনেক এই লোকেদের বার্গার বা ফ্যাটি ফুড, যেটা আর কি বলা হয় ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, যেগুলো খাওয়া অ্যামাউন্ট, এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অ্যামাউন্ট যত বেড়ে গেছে তত এইগুলো বাড়বেই, মানে তার সাথে এইগুলো সাইড এফেক্ট হিসাবে তো আসবেই। সেই হিসাবেই এগুলো তার সাইড এফেক্টই ধরে নেওয়া যেতে পারে। রাইট। মানে তার মানে আলাদা করে স্ট্রেস ওইভাবে না হলেও প্রিডমিনেন্টলি কামস ডাউন টু লাইফস্টাইল বেসিক্যালি। এক্স্যাক্টলি, এভরিথিং আচ্ছা, ইজ কামিং ডাউন টু লাইফস্টাইল ফর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ আর টু। টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু এটা জেনেটিক ফ্যাক্টরটাই বড় একটা, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা মানে ইন্ডিয়ানসদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস কিন্তু খুব কম। কারণ হচ্ছে ইন্ডিয়াতে মানে যখন, যদি মানে আমি আরেকটু ডিপে এটা বলি, যে এইচএলএ একটা মলিকিউল যেটা কিনা আমাদের যখন ধরো তুমি কোনো অর্গ্যান আমরা ম্যাচ করি, কেউ ডোনেট করে, তখন আমরা ম্যাচ করি যে এর অর্গ্যান টা নেওয়া যাবে কিনা, তখন যে জিনটা আমরা ম্যাচ করি সেটা হচ্ছে এইচএলএ। সেই এইচএলএ গুলো অনেক ক্লাস আছে, অনেকগুলো ক্লাস সাব ক্লাস আছে।
আর ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে দেখা যায় যে যে এই ছেলেটা থাকার জন্য ডায়াবেটিস হয়, ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে সেই এই ছেলেটা খুব কম দেখা গেছে। এটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে আমেরিকানসদের মধ্যে। ঠিক আছে, অস্ট্রেলিয়ান বা আমেরিকানস বা তোমার ব্রিটিশ পপুলেশনের মধ্যে, মানে সাদা পপুলেশনের মধ্যে যদি আমি এরকম ভাবে বলি, তাহলে দেখা যায় যে অনেক বেশি সেই এইচএলএ প্রিডিসপোজিশনটা আছে, যার জন্য এদের টাইপ 1 ডায়াবেটিসের প্রবণতা অনেক বেশি দেন এশিয়ান বা ইন্ডিয়ান বা ইভেন ব্ল্যাক পপুলেশন। তাদেরও ক্ষেত্রে অত টাইপ 1 ডায়াবেটিস দেখা যায় না, সেটা বেশি দেখা যায় হচ্ছে এই হোয়াইট পপুলেশনস এর মধ্যে। এটা আমি জাস্ট মানে আমার লজিক্যাল মাইন্ডকে কাজে লাগালাম, মেবি মানে তুমি বলো এটা। সেটা হচ্ছে ধরো টিপিক্যাল সাদা পপুলেশন বা আমেরিকান বলো বা অস্ট্রেলিয়ান বলো, সেই অর্থে তারা হয়তো জাঙ্ক ফুড বা প্রসেস ফুড আমাদের থেকে আরো 20 বছর আগে থেকে খাচ্ছে। তো হয়তো তাদের সেই জেনারেশনটা মিউটেড হয়ে গেছে উইথ দোজ, এবং তাদের বাচ্চা কাচ্চারা মানে হয়তো আমাদের বাচ্চা কাচ্চাদের হয়তো টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রবণতা মাছ মানে হায়ার দেন আমাদের জেনারেশন। এরকম কি কিছু ভাবা যেতে পারে? না, আমি সেটা আবার আমি আবার বলছি যে টাইপ 1 ডায়াবেটিসটা জেনেটিক এরকম, এটার এরকম খুব তথ্য নেই যে জাঙ্ক ফুড খাওয়ার জন্য জেনেটিক চেঞ্জেস হয়েছে, মানে মেটাবলিক চেঞ্জেস হয়েছে এটা ঠিক, কি জেনেটিক চেঞ্জেস হয়ে সেটা পরের জেনারেশনে ট্রান্সফার করেছে এটার মানে তথ্য এখনো পর্যন্ত আমি আমার নলেজে নেই। রাইট। ঠিক আছে, মানে খাবার খেয়ে আমার জিন চেঞ্জ হয়ে গেছে আর সেটা আমি আমার ছেলেকে ট্রান্সফার করব, এতটা বোধহয় যেতে পারে না। ঠিক আছে, সেক্ষেত্রে এটা দেখা যায় এইগুলো মধ্যে হ্যাঁ এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর কাজ করে অবশ্যই, যে ধরো কোন এনভায়রনমেন্টের মধ্যে আমি আছি, কিরকম আমার ধরো, আমি কথার কথা বলছি, ধরো কিরকম আমার ইউভি এক্সপোজার হচ্ছে, এবং সেটা হ্যাঁ অবশ্যই আমি বলবো না এন্টায়ারলি হয় না, যেরকম ধরো কিছু হয়, যেরকম দেখা গেছে প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির আগে যদি এরকম খাবার দাবারের জন্য না হলেও অন্য কোনো কেমিক্যাল এক্সপোজার বা খাবার দাবারের সাথে যেরকম ধরনের আজকালকার অ্যাডাল্টারেটেড খাবার বা ধরো আম, আম, যে যে প্রিজারভেটিভস গুলো যেগুলো ইউজ হয়, তার জন্য কিন্তু দেখা গেছে কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার পরবর্তী মানে বাচ্চার ক্ষেত্রে সেটা ট্রান্সফার হয়েছে, সেরকম হয়। কিন্তু এক্স্যাক্টলি জাঙ্ক ফুড খাওয়ার জন্য ছেলে মেয়ের মধ্যে ডায়াবেটিস হয়েছে এতটা হয় না, সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা ট্রু নয়। আর আবার বলছি যে যেহেতু টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে পার্টিকুলারলি ওই এইচএলএ জিনের জন্য, সেই এইচএলএ জিনটা দেখা গেছে মানে এক একটা পপুলেশনের হয় না যে ওরা সাদা কেন, মানে তার হয়তো মেলানিন সিক্রিশনটা অনেক কম, বা ব্ল্যাক পপুলেশন কেন, কারণ তাদের হচ্ছে মেলানিন সিক্রিশনটা অনেক বেশি। সেই যে ডিফারেন্সটা সেইটা ওই রকমই ধরো আরেকটা ডিফারেন্স যে ওদের এইচএলএ গুলো একটা পার্টিকুলার টাইপ অফ এইচএলএ ওদের পপুলেশনের মধ্যে বেশি দেখা গেছে, সাদারা যেহেতু সাদাদের মধ্যেই থাকতো তাদের মধ্যে ম্যারি করতে, এই জন্য ওই জিনিসটাই আবার বেড়ে 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 সামনের জন্মতেও ট্রান্সফার করে গেছে কন্টিনিউয়াসলি। সেরকম এরকম ইন্ডিয়ান কিছু পপুলেশন এর মধ্যেও কিছু জেনেটিক ডিজিজ আছে যেটা ওদের মধ্যে হুম। বেড়ে গেছে, সেরকমই এই পার্টিকুলারলি টাইপ 1 ডায়াবেটিসটা দেখা গেছে যে সাদা পপুলেশনের মধ্যে বেড়ে গেছে। ওকে। নেক্সট যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে ওষুধ খাওয়া নিয়ে। ওকে। ফার্স্ট অফ অল এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমার। তো ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ওষুধ খাওয়া, হ্যাঁ ঠিক আছে, অ্যাট ওয়ান লেভেল বেশি ওষুধ খাওয়া ঠিক নয়, সেটুকু বুঝি আমরা। ওষুধ খাওয়ার দরকার আছে কি নেই টু কন্ট্রোল ডায়াবেটিস যদি নর্মাল কোর্সে হচ্ছে না? এবার তুমি ভেবে দেখো তোমার তার আগে আমি একটুখানি আরেকটু বলে দিই যে ডায়াবেটিস হলে হয় কি। হ্যাঁ, ডায়াবেটিস হলে কেন আমাদের ওষুধ খেতে আদৌ লাগে। হ্যাঁ, যে আমি আগেই বললাম যে ডায়াবেটিসটা হচ্ছে একদম যার জন্য আমরা মাপি যে সুগারটা বডিতে বেড়ে গেছে, সেই সুগারটা কি করছে, সেই সুগারটা যাচ্ছে গিয়ে বডির বিভিন্ন জায়গায় গিয়ে জমে যাচ্ছে। হ্যাঁ, যেখানে জমার কথা না, ধরো চোখের ছানির ওপরে, আমাদের যে চোখের লেয়ারটার উপরে একটা সুগারের একটা পরত যদি জমে যায় তাহলে কি হবে, ওপেক্সিটি হয়ে যাবে, আমরা ভালো করে দেখতে পাবো না। ঠিক সেরকম ধরো হার্টের বা অন্য কোনো মাসলস এর মধ্যে বা কোনো লিভারের মধ্যে এরকম অনেক বেশি ভাবে পরিমাণে জমে যাবে, এতে কি হবে, কিডনির ফাংশনিং বেড়ে যাবে। কিডনি কি কাজ করে, কিডনি সমস্ত আমাদের বডির যে মেটাবোলাইটস যে আম, আমরা সেইটা ইউরিনের থ্রু দিয়ে আমরা এক্সক্রিট করে দিই, বার করে দিই।
এবার এই ব্লাড গ্লুকোজটা বেড়ে গেলে কি হবে, নর্মালি আমাদের কিডনির একটা ক্ষমতা আছে যে আমরা যতটা গ্লুকোজ ব্লাডের মধ্যে থাকবে, কিডনিটা ছাঁকনির মতন কাজ করে, মানে ছাঁকনির ওপরে সেই গ্লুকোজটা থাকবে, তলা দিয়ে যেটা বেরোবে সেখানে কোনো সুগার থাকে না নর্মালি। কিন্তু যদি আমি এখানে অনেক বেশি চিনি দিতেই থাকি তাহলে ওর ক্যাপাসিটি নেই আর। তখন কি হবে, ওখানে সুগার চলে আসবে, ইউরিনের সুগার আসলে কি হয়, ইউরিনে তখন ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, যেটা নর্মালি গ্রো করে না। ইউরিনে কিন্তু সবচেয়ে পিওর, ইউরিনে কোনো ব্যাকটেরিয়া থাকে না নর্মালি, ঠিক আছে। কিন্তু তখন সুগার থাকার জন্য কি হবে, সুগার খুব ভালোবাসে ব্যাকটেরিয়ারা, তখন ইউরিনের মধ্যেও ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করে দেবে। তাতে কি হবে, অনেক রকম ইউটিআইজ হোক বা অনেক রকম প্রবলেমস, অন্যরকম প্রবলেমস হবে না। মোদ্দা কথা হচ্ছে, আর সেখানে কি কিডনির ক্ষমতাটাও আস্তে 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 কমে যাবে, মানে একটা পার্টিকুলার জায়গা অব্দি কিডনির সুগারটা কন্ট্রোল করতে পারতো, কিন্তু তারপরে বাড়তে বাড়তে আর কন্ট্রোল করতে পারবে না, তখন আর ওর যে ক্ষমতা সেটা কমতে থাকবে। ঠিক চোখের কথাও তাই বললাম, যে চোখেরও আমাদের ওপেক্সিটি চলে আসবে, চোখও আমরা ভালো করে দেখতে পারবো না, অনেক কম বয়সী ছানি পড়ে যাবে। হার্ট কাজ করাও অনেক, এত ব্লাড এর মধ্যে ভিসকাস হয়ে যায়, ব্লাডটা এত সুগার যদি বেড়ে যায়, একটা জিনিস যদি সুগারই হয়ে যায় তখন কি হয়, সেটা অনেক আস্তে আস্তে মুভ করে, ব্লাডও তখন আস্তে আস্তে মুভ করে, ব্লাড ভেসেলস, প্রেশার বেড়ে যায়, যার জন্য তার সাথে ব্লাড প্রেশার দেখা যায়। ঠিক আছে, এইগুলো সব মানে টোটাল বডির ফাংশন হচ্ছে গ্লুকোজ আমার যেখানে থাকার কথা, সেটা থাকার জায়গা, গ্লুকোজের থাকার দুটো জায়গা, একটা হচ্ছে লিভারের মধ্যে থাকো স্টোর হয়ে, আর নয় মাসলস এর মধ্যে থাকো যেখানে কাজ হচ্ছে বেশি। এছাড়া যদি তুমি রক্তের মধ্যে ঘোরাঘুরি করো বেশি, তাহলে দ্যাট ইজ নট গুড, মানে যার যেখানে থাকার কথা সে ভাই সেখানে থাকো চুপ করে। সে যদি সেখানে না থাকে তখন কি হবে, অন্যান্য যেখানে যেখানে সেখানে গিয়ে বসে গেল, হ্যাঁ উদ্বাস্তুর মতন যেখানে সেখানে গিয়ে যদি বসে যায়, তখন কি হবে, যে সেই জায়গাগুলো তখন কাজ করা আহ ভালো করে কাজ করতে পারবে না। টাইপ 1 ডায়াবেটিস আবার আমি আলাদা করছি দুটোকে। টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে, যেহেতু এটা একটা জেনেটিক ডিজিজ আবার আমাদের, আর টাইপ 1 ডায়াবেটিস ধরাও পড়ে অনেক পরে, মানে একটা বাচ্চা, যেহেতু এটা বাচ্চাদের ডিজিজ, একটা বাচ্চার যখন খুব অল্প পরিমাণ বিটা সেলস যখন ঠিক থাকে, আগে বডি খুব চেষ্টা করে যে আমি করতে পারবো ঠিক করতে পারবো, কিন্তু ততক্ষণ অব্দি ধরাও পড়ে না এই জন্য। হুম। আর এই করতে 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 যখন বিটা সেলস গুলো একদম ক্ষয় হয়ে যায়, যখন একদম অল্প কিছু বিটা সেলস, ভালো বিটা সেলস পড়ে আছে যারা ঠিকঠাক ইনসুলিন এখনো পর্যন্ত তৈরি করছে, তখন ধরা পড়ে। এটা যদি আরো আগে ধরা পড়তো তাহলে হয়তো আরো আগে ম্যানেজ করা যেত, আর তখন ধরা পড়লে কি হয়, এটা রিভার্ট করা যায় না, আমি নতুন করে বিটা সেলস তৈরি করতে পারবে না বডি, ঠিক আছে, খারাপ হয়ে যাচ্ছে। কোনো থেরাপি সাচ ওরকম ভাবে কিন্তু নেই, এখনো পর্যন্ত নেই। যেটা আমরা ট্রিট করি, সেটা কিসে ট্রিট করি, এই সুগারটাকে কমানোর চেষ্টা করি, সেটা কিন্তু ট্রিটমেন্ট নয়। হুম। হ্যাঁ, এই যে ট্রিটমেন্ট গুলো আমরা এখনো পর্যন্ত করছি, দুটো দুটো ডায়াবেটিস এর ক্ষেত্রেই, যে আমরা যেটা ট্রিট করেন, ডাক্তাররা যেটা ট্রিট করে সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে এটাকে, মানে যে সিমটমটা হচ্ছে আমার কি হচ্ছে, ইউরিন বেশি হচ্ছে, ইউরিনটাকে কম করি। ঠিক আছে, আমার কি হচ্ছে, এখন গ্লুকোজটা বডি বেড়ে গেছে, বা গ্লুকোজটাকে আমি একটু কম করি। আমার লিভারে পেটে ব্যথা করছে, পেটটা জাস্ট ট্রিটমেন্ট করি, কিন্তু আসল রোগটা কিন্তু প্যানক্রিয়াসের, যে যেখানে বিটা সেলস গুলো নেই, কিন্তু সেটাকে ঠিক করার কিন্তু সত্যিকারের কোনো ওষুধ নেই, এখনো পর্যন্ত বেরোয়নি, কোনো সেরকম ওষুধ বেরোয়নি যেটা আমার বিটা সেলস, মানে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন কি হতো, নতুন নতুন বিটা সেলস তৈরি করতে পারতাম, তাহলে সেই বিটা সেলস গুলো আরো বেশি বেশি করে ইনসুলিন নিজে তৈরি করতো, নিজের কাজটা নিজে করতো, যত আগের থেকে আমি কন্ট্রোল করতে পারতাম তত আগে আর কি আমার কন্ট্রোলটা ম্যানেজড হতো। যেহেতু সেটা হচ্ছে না, সত্যি কথা বলতে কোনো সেরকম ট্রিটমেন্ট এখনো পর্যন্ত নেই, যেগুলো আছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট ছাড়া যেটা হবে ওয়ার্সই হবে, কিছু ভালো হবে না। তোমার কোশ্চেনে যদি আবার আমি ফিরে যাই এখন এত কিছু বলার পর, সেটা হচ্ছে ট্রিটমেন্টটা এই জন্য দরকার, না হলে ওই চোখটা যে খারাপ হয়ে যাচ্ছে সেটা খারাপের দিকেই যাবে, সেটা আর ভালো কিছু হবে না। ঠিক আছে, যে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে সেটা খারাপের দিকেই, আরো খারাপ থেকে খারাপতর হতে থাকবে, সেটা ভালোর দিকে যাবে না, যদি ওষুধ না খাওয়া হয়। এই রকম সময় যদি কেউ মনে করে না না নিজে নিজেই ঠিক হয়ে যাবে, সেটা নিজে নিজে ঠিক হয় না। এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমাকে, যখন ধরো আমাদের আমি যদি এমনি ভাবে বলি, ধরো হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ যে আজকে আমার ছাদটা ফুটো হয়ে গেছে, হ্যাঁ, তখন তুমি ছাদটার থেকে সমানে জল পড়ছে, তখন তুমি কি করবে, আগে একটা ঠেকনা দেবে,
তাই না? আগে বাঁশ দিয়ে যে সিলিংটা যাতে না ভেঙে পড়ে, তারপরে তুমি উঠে ওখানটায় রিপেয়ার করানোর চেষ্টা করবে। ঠিক আছে, ওই আমরা যেই মেডিসিনটা ইউজ করছি সেটা ওই ঠেকনা দেওয়ার কাজ, মানে ওই সিমটমটাকে আমরা জাস্ট ট্রিট করছি, তারপরে উঠে আমাদেরকে দেখতে, তার ওই চান্সটা আমরা নিচ্ছি যে এবার আমরা ভেতরে যদি দেখি তাহলে আরো ডিটেলে কি করে লোকটাকে সুস্থ করতে পারবো। সেইখানে আসে কিছু কিছু থেরাপি এখন ডেভেলপ করছে। আমাদের এই বছরই মানে টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে কথা বলার এই সুযোগ যে পেয়েছি সেটাও একটা ভালো অপরচুনিটি, কারণ আমাদের লাস্ট এই বছরই 2024-এই এই ফার্স্ট একটা ইমিউনোথেরাপি আমেরিকাতে ওটা আম, শুরু হয়েছে, যেটা হচ্ছে যে কি করে আমরা এই যে বডির ইমিউন সেলস গুলোকেই একটু শান্ত করতে পারবো, যাতে ওরা গিয়ে না বিটা সেলস কে অ্যাটাক করে। হ্যাঁ, এইটাই ফার্স্ট। এটা ধরো অনেক দিন ধরেই তো জানা যে এটা একটা ইমিউন সেল ডিসঅর্ডার, কিন্তু এত দিনে 40 বছর ধরো কাজের পর, এতগুলো ক্লিনিক্যাল ট্রায়ালস হয়ে যাওয়ার পরে এখন এই এই বছর ফার্স্ট টেট্রোজামেব বলে একটা ওষুধ মার্কেটে এসছে, যেটা হচ্ছে CD3-র একটা অ্যান্টিবডি, যেটা গিয়ে কিনা ওই টি সেলস গুলোকে শান্ত করবে, ধরে নাও ওই রকম ধরনের। কিন্তু এটা পুরোটাই হচ্ছে খুব জেনারেল থেরাপি, আবার মানে খুব টার্গেটেড থেরাপি নয়, কারণ আমাদের বডির ইমিউন সেলস গুলোকে তো দরকার, অনেক কাজের জন্যই দরকার, এবং যদি ওরা বেশি শান্ত হয়ে যায় তাহলে আবার মুশকিল। যদি অ্যাটাক করে, ফাঙ্গাল যদি অ্যাটাক হয়, ক্যান্সার যদি হয়, তাহলে তারা কি করবে? তারা তখন কাজ করতে পারছে না। এটা খুব টার্গেটেড নয়, এটা খুব জেনারেল একটা থেরাপি। কিন্তু যাই হোক, সেটাও একটা টার্গেটেড থেরাপিও আমরা ধরতে পারি, কারণ সেটা আমরা সেই বিটা সেলটাকে বাঁচানোর চেষ্টা করছি। আমরা শুধুমাত্র গ্লুকোজ তাকে কমানোর চেষ্টা করছি না, আমরা বিটা সেলসকেও বাঁচানোর চেষ্টা করছি। এবার সেই সুযোগটা আমরা তখন পাবো যখন আমরা গ্লুকোজটাকে রেগুলেটেড রাখতে পারবো। যদি এখন গ্লুকোজ ধরো মানে অন্যান্য অর্গানসকে নষ্ট করে দেয়, তাহলে আর আমি প্যানক্রিয়াসকে বাঁচিয়ে কি করবো? এই জন্য দরকার। ওকে। আচ্ছা, এইখানে এই ওষুধ খাওয়া নিয়ে যখনই কথা ওঠে তখনই একটা আহ, বড় কথা এসে যায় যে এটা অনেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ এর মানে কিছুটা কনস্পিরেসি। আবার এই কথাটাকে যখন আমি আমার মতো করে ভাবি তখন ভাবি যে তাহলে ডাক্তাররা দিচ্ছে কেন? ঠিক আছে, ইন্ডিয়ান কনটেক্সটে একরকম, ডাক্তাররা যেভাবে ওষুধ দেয়, যেগুলো কিছু শুনেছি বা যাই হোক, কিন্তু অস্ট্রেলিয়ান কনটেক্সটে তো সেরকম কোনো ব্যাপার নেই। এখানে একটা ফর্মুলা দিয়ে ওষুধ দেওয়া হয়, ফলে কোন কোম্পানির ওষুধ নিচ্ছ ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো সেই ক্ষেত্রে তাহলে ডাক্তাররাও বা দেয় কেন? মানে ব্যাপারটা একটু পরিষ্কার নয় নর্মাল মানুষের কাছে। তো সেখানে কিছু বলতে পারো, চাও তুমি? হ্যাঁ দেখো, আমি যেহেতু প্রথম কথা হচ্ছে আমি যেহেতু রিসার্চার, এই জন্য আমাদের কাজ হচ্ছে সবসময় নতুন নতুন ওষুধের উপরে বিশ্বাস রাখা এবং সেটাকে ট্রায়াল করা। এবার অনেক সময় দেখা যায় অনেক ওষুধ অনেক কিছুর ক্ষেত্রে আমরা ট্রাই করে থাকি। আম, যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আম, বাতের যে ব্যথাটা, রুমাটয়েড আর্থ্রাইটিস যেটাকে বলা হয়, তার ক্ষেত্রে কিছু কিছু ওষুধ মার্কেটে আছে, সেটা ট্রায়ালের থ্রু দিয়ে হয়ে আছে, যে ট্রায়াল করেছে দেখা গেছে সেটা কমছে। হ্যাঁ, ব্যারাসিটানেব বলে সেরকম একটা ওষুধ, আম, সেটা ওরকম দেখা গেছে যে আর্থ্রাইটিস কে রেগুলেট করে। এবার যেহেতু আর্থ্রাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, আর ডায়াবেটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, তাহলে দেখা গেছে যে আচ্ছা, একটা ওষুধ যেটা এরকম একটা অটোইমিউন ডিজিজের উপরে কাজ করছে, এরকম কি হতে পারে যে সেটা আরেকটা অটোইমিউন ডিজিজের উপরে কাজ করবে? যদিও টার্গেটটা একদম আলাদা, এখানে টার্গেট হচ্ছে যেমন ধরো নি জয়েন্টস, আর ওখানে টার্গেট হচ্ছে আমার প্যানক্রিয়াস। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে টার্গেট একদম আলাদা, কিন্তু মধ্যে কনসেপ্ট সেম, যে বডির নিজের ইমিউন সেলস গিয়ে নিকে অ্যাটাক করছে, আর বডির ওন ইমিউন সেলস গিয়ে আমার প্যানক্রিয়াসকে অ্যাটাক করছে। এবার আমি যদি একটা ওষুধ দিয়ে, যেখানে ট্রায়াল হয়ে গেছে, এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা ওষুধ তৈরি হলো, একটা ওষুধ ট্রায়ালের থ্রু দিয়ে গেল, তার সেফটি চেক হলো, তার সমস্ত রকম মানে এতগুলো স্টেজ আছে না ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে, যে সেই জন্য এই যে বললাম কথার কথা, যেটা যে একটা CD3 যেই ওষুধটা রিসেন্টলি ইমিউনোথেরাপি টাইপ 1 ডায়াবেটিসের জন্য বেরিয়েছে, সেটা আজ থেকে ধরো 40 বছর আগে যে একজন সায়েন্টিস্ট দেখেছিল সেটা কাজ করে একটা ইঁদুরের উপরে,
সেইটা আজকে হিউম্যানের উপরে ইউজ হচ্ছে আজ থেকে 40 বছর পরে। হুম হ্যাঁ, মানে এই জন্য এবার একটা এস্টাবলিশড ওষুধ যেটা আমি জানি যে সবকিছু পাস করে গেছে কিন্তু অন্য একটা ডিজিজের উপরে কাজ করে, সেটা আবার সোজা এটাকে নিয়ে আমরা অন্য একটা পেশেন্ট যে টাইপ 1 ডায়াবেটিস এর পেশেন্ট তার উপরে আমরা কাজ করতে পারি। সেটার একটা সুবিধে আছে যে যেহেতু ওটা অনেকগুলো ধাপ অলরেডি ক্রস করে গেছে। এই জন্য মার্কেটে অনেক ওষুধ দেখা যাচ্ছে যে আছে, ডাক্তাররা ট্রাই করছে। কিছু কিছু ওষুধ আছে ট্রায়ালের থ্রু দিয়ে ডাক্তাররা ট্রাই করে, সেখানে পেশেন্টকে বলেই দেয় যে এটা কিন্তু একটা ট্রায়াল ওষুধ, আমরা জানি না এটার মানে রিসার্চ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটা কাজ করবে, কিন্তু আমরা জানি না এটা কাজ করবে কিনা আপনার উপর, আমরা ট্রায়াল করছি। পেশেন্ট যদি এগ্রি করে যে হ্যাঁ আমি কনসেন্ট দিচ্ছি, কাজ করুন আমার উপরে, কারণ আমার উপকারী হবে। কারণ যেহেতু এর জন্য কোনো ক্ষতি কি কি হবে সেটা অবশ্যই বলে দেওয়া হয়, যে এর জন্য আপনার এই এই ক্ষতি হতে পারে, যে আপনার ওয়েটটা বেড়ে যেতে পারে, কি আপনার হয়তো একবার বমি হতে পারে, বা এটা যদি আপনার মানে সেই ব্যালেন্সটা আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে অতটাও ক্ষতি করবে না। কারণ ওইগুলোর জন্যই ওষুধটা না মার্কেটে আছে, যদি বেশি ক্ষতি করতো তাহলে তো ওষুধটা কবেই মার্কেট থেকে বেরিয়ে যেত। কেন ওষুধ অনেক আছে মার্কেটে। হ্যাঁ, and সব ওষুধ আমি আবার বলছি যে আমাদের এখনো পর্যন্ত টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রেও বলা যায় যে আমরা বিটা সেলকে কিন্তু বাড়ানোর কোনো ওষুধ নেই, হুম যে বিটা সেলকে বাড়িয়ে দেবে, যে যার জন্য আমার ইনসুলিন প্রোডাকশনটা আবার জায়গায় ফিরে আসবে বা আমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিক করে দেবে, ওরকম যে খুব ওষুধ আছে মার্কেটে সেটা নয়। পার্টিকুলার টাইপ 1 এর ক্ষেত্রে এটা একদমই নেই, টাইপ 2 এর ক্ষেত্রে তাও মানে অনেক সিমটোমেটিক একটু ভালো লেভেলে কিছু আরো বেশি ওষুধ আছে, অনেক বেশি ওষুধ আছে। আম, মানে সত্যি কথা বলতে টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে সেরকম কোনো ওষুধ নেই। মানে ওষুধ অনেক আছে এবং ওষুধের উপরে ট্রাস্ট রাখাটাও মানে খুবই দরকার আছে, না হলে বিকল্প নেই। কারণ যেহেতু একটা পেটের মধ্যে বিটা সেলস, তার কি হচ্ছে সেটা আমি ওষুধ দিয়ে ছাড়া মানে হাত দিয়ে তো আর ঠিক করতে পারবো না, মেকানিক্যালি কোনো রকম ভাবে ঠিক করতে পারবো না। আরেকটা থেরাপি আছে, আমি এর সাথে একটুখানি তোমার জন্য অ্যাড করে দিচ্ছি, যে আরেকটা থেরাপি আছে তোমার অডিয়েন্সের জন্য আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে বিটা সেল রিপ্লেসমেন্ট থেরাপিও আছে। যে অন্য একজনের বিটা সেলস নিয়ে যদি তোমার, আবার বললাম যে এই ছেলে যদি ম্যাচ করে, যদি তোমার টিস্যু যদি রিজেক্ট না করে দেয়, তাহলে সেইটা তোমার বডিতে ইমপ্লান্ট করে দিলে সে আবার যদি স্যুট করে কিছুদিন অবধি সে ইনসুলিন তৈরি করতে পারে, কিন্তু তার রিজেকশন অনেক বেশি, কারণ বডি নর্মালি এরকম জিনিস পছন্দ করে না যেটা বাইরের থেকে এসছে। বডি তো কারোর ক্ষেত্রে দেখা যায় 14 দিনের মধ্যেই রিজেক্ট করে দেয়, কারোর ক্ষেত্রে দেখা যায় 14 মাস পরে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু বেশি দিন ওগুলো চলে না। আচ্ছা মানে ওষুধ আছে কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো ওষুধ নেই, এই জন্যই রিসার্চটা চালিয়ে যাওয়া, যার জন্য যদি আমরা টার্গেটেড কোনো থেরাপি এই জন্য ডেভেলপ করতে পারি। এইখানে আরেকটা জিনিস, মানে ওষুধ খাওয়া ভার্সেস ইনসুলিন আহ মানে নেওয়া, মানে হুম। উইথ জ্যাব, তো সেইটা ডিফারেন্স। হ্যাঁ, আমি এটা আগে আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, খুব ভালো প্রশ্ন করেছো। টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে যেহেতু আগে বললাম যে আমাদের প্যানক্রিয়াসটা ইনসুলিন তৈরি করতে পারে না, ঠিক আছে, সেই ইনসুলিনটাও একটা ওষুধ। ঠিক আছে, এবার ইনসুলিনটা ইটসেলফই একটা ওষুধ, যে ইনসুলিন যেহেতু তৈরি করতে পারছে না, আমরা খুব লাকি। আর এটা অলমোস্ট হচ্ছে আবার এটাও একটা খুব মাইলস্টোন, আমার যতদূর মনে হচ্ছে এটা 100 ইয়ার্স অফ ইনসুলিন ডিসকভারি। মানে আজ থেকে 100 বছর আগে দেখা গেছিল যে ইনসুলিনটা একটা হরমোন, যদিও সেটা অনেক পরে গিয়ে ডিসকভার হয়েছিল যে সেটার জন্য ডায়াবেটিস হয়, কিন্তু ইনসুলিন যে একটা হরমোন এবং সেটা বডি গ্লুকোজকে রেগুলেট করে, এটা আজ থেকে 100 বছর আগে একটা ইনভেনশন। এবং ইনসুলিনটাও একটা ওষুধের মতনই ইউজ হয়, যে আমরা যে ইনসুলিনটা নিচ্ছে, সেই ইনসুলিনটা নিচ্ছে কেন, যে ইমিডিয়েটলি যাতে আমার বডির ইনসুলিনটাকে আমরা রেগুলেট করতে পারি, যে গ্লুকোজটাকে যাতে আমার কমিয়ে দিতে পারে। আর ওষুধ খেলে কি হবে, যে ওষুধগুলো আমরা খাচ্ছি সেটা খাওয়ার জন্য সেইগুলো কি কাজ করে, কিছু কিছু ওষুধ কাজ করে যে আমার আর যাতে বেশি আমার বডি গিয়ে ওই বিটা সেলস গুলোকে নষ্ট না করে, সেটাও কিছু ওষুধ খেয়ে আমরা কন্ট্রোল করি। যে ইমিউন সেলস, যেরকম টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে আবার কিছু ওষুধ আমরা খাই যেটা খেয়ে দেখা যাচ্ছে যে আমার যাতে আমরা গিয়ে বডি সেই ওষুধটা গিয়ে কন্ট্রোল করে ইমিউন সেলস গুলোকে শান্ত রাখার জন্য, যাতে সেটা
বডির বিটা সেলস গুলোকে না নষ্ট করে। আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো অন্যান্য এক একটা সিমটমের ক্ষেত্রে এক একটা ওষুধ ইউজ করি, কিন্তু যে ইনসুলিনটা নিচ্ছি সেটা ডিরেক্টলি হচ্ছে একদম মানে একমাত্র মানে খুব ভালো সিমটোমেটিক ওষুধ আমি বলবো। কিন্তু আবার এটাও আমার কাছে সিমটোমেটিক ওষুধ ছাড়া আর কিছুই নয়, কারণ এটাও একটা সিমটম যে ইনসুলিন বেড়ে গেছে তাই আমি ইনসুলিনটাকে কমাচ্ছি। কিন্তু ইনসুলিনটা কেন, ইনসুলিন কমে গেছে তাই জন্য আমি উল্টোটা আমি বললাম, ইনসুলিনটা কমে গেছে তাই না আমি ইনসুলিনটাকে বাড়াচ্ছি ইনজেক্ট করে। কিন্তু ইনসুলিনটা কেন কমে গেছে সেইটার পেছনে আর আমি যেতে পারছি না, মানে অতটা ডিপে আমরা কোনো ওষুধ দিয়ে রেগুলেট করতে পারছি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই ইনসুলিনটা ইনজেক্ট করে যে আমরা বাড়িয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে, ইমিডিয়েটলি যে গ্লুকোজটা বেড়ে গিয়ে যে অর্গানস গুলোকে ড্যামেজ করতো সেইটা করাটা লেভেলটা কমে যাবে। মানে অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ইনসুলিন লেভেলটা ওভার দ্য ডে প্রচন্ড ফ্লাকচুয়েট করে। হুম হুম যে সকালবেলা ধরো আমি যখন খাচ্ছি তখন আমার ইনসুলিনটা অনেক বেশি থাকছে, কিন্তু আমার ব্লাড গ্লুকোজটা তখন অনেক বেশি থাকছে, আবার সারাদিনে প্রচন্ড ড্রপ করে যাচ্ছে, আবার রাতের বেলা একটু বাড়ছে, আবার যখন ঘুমোচ্ছি তখন সাংঘাতিক ড্রপ করে যাচ্ছে। সেটা খুব ক্ষতিকারক। ঠিক আছে, একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে যদি ব্লাড গ্লুকোজটা ফ্লাকচুয়েট করে দ্যাট ইজ গুড, দ্যাট ইজ নর্মাল। কিন্তু সেই রেঞ্জের বাইরে যখন ফ্লাকচুয়েট করতে থাকে দ্যাট ইজ অ্যাবনর্মাল, দ্যাট ইজ নট গুড। হ্যাঁ, সেই জন্য সেই রকম সেইটাকে মেনটেন করার জন্য ইনসুলিন নেওয়াটা ইজ, যদি এসেনশিয়াল হয়, যদি ডাক্তার সাজেস্ট করে তাহলে শুড টেক ইট, মানে তাহলে সেটা দরকার। ওকে। আচ্ছা, আর ডায়াবেটিস যেমন আজকালকার দিনে একটা মডার্ন ডিজিজ যেটা অনেক জায়গায় শোনা যাচ্ছে, সিমিলারলি আরেকটা মডার্ন ডিজিজ অনেক জায়গায় শোনা যাচ্ছে, দ্যাট ইজ মেন্টাল হেলথ। এই দুটো কি রিলেটেড কোনোভাবে, নাকি জাস্ট প্রবাবিলিটি বাড়ায় বা বাড়ায় না একদমই? কারণ এটা নিয়ে তুমি কি বলবে? দেখো, তুমি শুরুতেও একটা প্রশ্ন করেছো, আমার ওইটাও হয়তো ঠিক করে তোমাকে অ্যাড্রেস করা হয়নি, সেটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেসের ক্ষেত্রে ডায়াবেটিস হয় না তা একদমই নয়। স্ট্রেস, সেখানে মেন্টাল স্ট্রেস ইজ ভেরি মাচ রিলেটেড টু টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, হুম সেখানে যেরকম আমি বলবো যে আমাদের রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বড় রোল আছে, সেখানে মেন্টাল অ্যাক্টিভিটিজ এরও একটা, মেন্টাল আমার কতটা স্টেডিনেস, আমার কত মেন্টাল পিস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার মেন্টাল হেলথটা ওভার দ্য ইয়ার্স আমার যে ঠিক আছে কিনা, এর সাথে ডায়াবেটিসের ডিরেক্ট কোরিলেশন আছে একদম, মানে এর কোনো সন্দেহ নেই এখন। ঠিক আছে, স্ট্রেসের সাথে ডায়াবেটিসের, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলি যে একদম ডিরেক্ট কোরিলেশন আছে। সেখানে দেখা যায় যদি কোনো লোক আহ, মানে একটা ওভার দ্য ইয়ার তার একটা, হ্যাঁ কিছুটা প্রিডিসপোজিশন আছে, হয়তো কোনো রকম ফ্যাক্টর আগে এক্সপোজড হয়েছে, তার সাথে সে আনহেলদি ফুড খাচ্ছে, তার সাথে সে তার কম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এবার দেখো এগুলো প্রত্যেকটাই না খুব লিঙ্ক। যে ধরো মেন্টালি ঠিক নেই, তার থেকে কি তুমি এক্সপেক্ট করতে পারো সে সাংঘাতিক একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে এসে এবার আমি দুঃখ পেয়ে বসে পড়লাম? সেরকমটা তো হয় না, তাই না? হুম যার ধরো মেন্টালি সে সে ভালো নেই, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও ভালো থাকবে না, তার ফুড ইনটেক রেগুলার, তার হ্যাবিটও ঠিকঠাক থাকবে না, এক্সপেক্ট করা যেতেই পারে। ঠিক আছে, তার ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এটা একদম ডিরেক্ট কোরিলেশন আছে, মানে সব দিক থেকে, মানে প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো টিক করা যায় ডায়াবেটিস হওয়ার জন্য, একটা করানোর জন্য কজ, মেন্টাল হেলথ সেগুলো প্রত্যেকটাকেই অলমোস্ট টিক করে দেবে। মানে স্ট্রেস হলে যেমন একটা ইজি সলিউশন হচ্ছে ওই ফুড দিয়ে ব্যাপারটাকে একটা কমফর্ট দেওয়া, ভেরি ভেরি নর্মাল থিং টু ডু, এবং ডেফিনেটলি তখন সেইটা থেকে আবার রিলেটেড হয়ে যাচ্ছে এটা। এক্স্যাক্টলি, সেখানে তোমার আবার বলছি যে ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আমি ব্রডলি বলি তাহলে দুটো মেইন জিনিস, সেটা হচ্ছে ফুড ইনটেক, মানে সেটা তো অবশ্যই হেলদি ফুড আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইটাই যদি আমি বলি। আর থার্ডটাই হচ্ছে তোমার ধরে নাও মেন্টাল স্ট্রেস। ঠিক আছে, এই তিনটেই আমি বলতে পারি মেইন তিনটে কারণ, যে আবার একটা আরেকটার সাথে লিঙ্কড। হুম ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ এর সাথেও আমার হেলদি ফুডসও লিঙ্কড, আবার মেন্টাল স্ট্রেসও, এগুলো সবার সাথে লিঙ্কড। তাহলে এই তিনটে আম, যদি ব্যালেন্সড আমার থাকে তাহলে আমি টাইপ 2 ডায়াবেটিসকে অনেক দিন অবধি ঠেলে দিতে পারবো, যদিও আমার কিছু
হয়তো আমার একটু জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, আমার মা বা বাবা ডায়াবেটিস ছিল, তাহলে কি আমার হতে পারে? আচ্ছা, কিন্তু আমি এটাকে হয়তো আমার 40 বছর হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি হেলদি ফুড খাচ্ছি কন্টিনিউয়াসলি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি কন্টিনিউয়াসলি করছি, তাহলে কি আমার দেখা গেল আমার 65 কি 70s গিয়ে আমার এই টাইপ 2 ডায়াবেটিসটা হলো। ঠিক আছে, এটাকে আমি অনেক দিন অবধি ঠেলে দিতে পারবো যদি আমি মেন্টাল হেলথ ঠিক রাখতে পারি, আমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, আমার যদি আম, ভালো ফুড হ্যাবিটস থাকে। ওকে, মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আর লাস্ট একটা কোয়েশ্চেন বা লাস্টের দিকের একটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নর্মালি প্রেশার, সুগার, এই টাইপের জিনিসগুলোতে ওষুধ একবার খাওয়া শুরু হলে পারসেপশন হচ্ছে সারা জীবন খেয়ে যেতে হবে। এই জিনিস মানে ওষুধ আর কম হয় না, শেষ হয় না। এটা কতটা ঠিক? হ্যাঁ, এটা অনেকটাই ঠিক, আমি এটা একদমই মানে ভুল বলবো না। এবং এটার পেছনে অনেকেই বিশ্বাস করে, যেটা তুমি আগেও বললে যে ডাক্তারের কনস্পিরেসি কি ফার্মার কনস্পিরেসি, সেটা একদমই নয়। কারণ হচ্ছে আমি তোমাকে যদি আগে তোমার দর্শককে আগে বোঝাতে যদি পেরে থাকি, তাহলে এটা এরকমই যে যেহেতু আমরা ওই আবার যে যে কারণের জন্য ডায়াবেটিসটা হচ্ছে, সেটা হচ্ছে বিটা সেলস গুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, আলটিমেটলি বিটা সেলস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের ইনসুলিন তৈরি হতে পারছে না। এবার যেহেতু এটা রিভার্সেবল নয়, যেহেতু বডি বিটা সেলস নিজে নিজে আবার তৈরি করতে পারে না, ঠিক আছে, যে নষ্ট হয়ে যাওয়া বিটা সেলস গুলোকে আবার ফিরিয়ে দিতে পারে না, এবার তার জন্য আমার সিমটমটা কি, আমার গ্লুকোজটা বেড়েই থাকছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সেক্ষেত্রে সেটা ফিরে যাবে, ঠিক হয়ে যাবে, এটা মানে ভাববার কিছু নেই, এটা এরকম কোনো ম্যাজিক নেই যে যাতে ওটা আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে। তাই জন্য এটা একবার যদি ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিস ঠিক হয়ে যাবে না। ঠিক আছে, সেটা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে যদিও আমি জানি না, কিছু ডিজিজের ক্ষেত্রে, যদি আমি হার্ট ডিজিজের ক্ষেত্রেও বলি, যদি হার্টে একটা ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, আমার যদি করোনারি একটা আর্টারি ব্লকড হয়ে যায়, আর সেখানে যদি একটা স্কার, তাহলেও সেখানে আবার পজিশন হতে থাকবে কি, সেখানে আমার ব্লাড প্রেশার আবার বাড়তে থাকবে কি, আমার আবার আরেকটা সেকেন্ড হার্ট অ্যাটাকের চান্সেস বেড়ে যাবে। সেরকম যেরকম ওর ক্ষেত্রেও ঠিক, সেরকম ঠিক ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই, যে একবার যেহেতু বিটা সেলসটা নষ্ট হয়ে গেছে আমার অলমোস্ট, আর কিছু বাকি আছে, সেটাকে যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে আমাকে ওষুধগুলো চালিয়ে যেতে হবে, ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধটা বন্ধ করলে যেটা হবে সেটা হচ্ছে ওই বিটা সেলস গুলোর উপর আরো যেগুলো ভালো আছে এখনো, যেগুলো সুস্থ আছে, যেগুলো এখন ইনসুলিন তৈরি করতে পারছে, তার উপরে চাপটা আরো বেড়ে যাবে, যে আরো বেশি বেশি করে ইনসুলিন তৈরি করতে হবে। কারণ আমি ইনসুলিনটা নিচ্ছি না, হুম। আমার যে ইনসুলিনটা আমি এক্সোজেনাসলি নিলে ওই বিটা সেলসটার উপরে চাপ পড়তো না, সেটা আমি দিচ্ছি না, আমি বাইরের থেকে নিয়ে নিচ্ছি। সেটা এখন আমি বন্ধ করে দিলাম, কারণ আমি ওষুধ খেতে চাই না, বা আমি সেই ইনসুলিনটা আমার খারাপ লাগছে, রোজ রোজ সুচ ফোটাতে আমার ভালো লাগছে না। সেটা খুব সত্যি, সেটার পেছনে অনেক অনেক সেইটা আবার অনেকটা রিলেটেড আছে আবার একটা মেন্টাল হেলথ কে বাঁচাতে গিয়ে আমি আরেকটা মেন্টাল হেলথ ইস্যুকে কিন্তু রেজ করা হয় অনেক সময়, সেটা আবার সত্যি কথা, সেটা আবার একটা অন্য ইস্যু। কিন্তু আম, ওষুধ না খেয়ে ঠিক করানো যাওয়ার মতন এরকম কোনো ম্যাজিক এখনো পর্যন্ত আম, জানি না বাবা রামদেব ছাড়া আর কারোর কাছে আছে কিনা। আর আমার তো সে বিষয়ে একদমই কোনো নলেজ নেই যে সেরকম কিছু সাইন্টিফিক্যালি হয়। ওকে, তো তার মানে ভালো ফুড হ্যাবিট, আহ ভালো বা রিজনেবল অ্যামাউন্ট অফ এক্সারসাইজ, আর একটা মেন্টাল ওয়েলবিং, এই তিনটে একটা যদি মেন্টাল ঠিকঠাক রাখা যায়, তাহলে মানে হবে না বলা যাচ্ছে না, অ্যাটলিস্ট উই ক্যান পুশ ইট, মানে এক্স্যাক্টলি, ষাট এক্স্যাক্টলি, ইউ ক্যান ডিলে 50 ইট, উই ক্যান যতটা পারবে ডিলে, তুমি ডিলে কর। এক্স্যাক্টলি। উই ক্যান হ্যাঁ, ডিলে। কারণ এই তিনটে ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর আমার কি হচ্ছে, আমার বাবাকে আর মাকে তো আমি চুজ করতে পারছি না, তাই না? না, সেটা আমার হাতে নেই, যে না। আমার বাবা বা মা কে হবে সেটা আমি চুজ করতে পারছি না। তাহলে আমার হাতে আছে এই তিনটে জিনিস, সেটা হচ্ছে আমি কি খাবো, আমি কি করব সারাদিনে, আর আমি মেন্টালি কিরকম ভাবে থাকবো। এই তিনটে জিনিসকে যদি আমি, এই তিনটেই আমার হাতের কন্ট্রোলে আছে, যেটা আমার হাতের বিয়ন্ডে, সেটা হচ্ছে আমার জেনেটিক ডিসপোজিশন। ঠিক আছে, সেটা আমার হাতে নেই। এছাড়াও কিছু অন্যান্য ফ্যাক্টরস আছে, সেগুলোতে আমি আর নাই বা গেলাম আজকে, কিন্তু এই তিনটে জিনিস আমার হাতে আছে যেটাকে আমি কন্ট্রোল করতে পারবো, এবং এই তিনটে জিনিসকে
যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে অ্যাটলিস্ট ডায়াবেটিসের ক্ষেত্রে আম, আমি ডিলে করতে পারবো। এবং লাস্ট কোয়েশ্চেন, তাহলে আমরা কি যতটা কথা বললাম তাতে এরকম বলা যেতেই পারে যে, মানে এই কোয়েশ্চেনটা আমি এই কারণে করছি কারণ আমাদের বাবাদের জেনারেশনে বা বাবা মাদের জেনারেশনে মোটামুটি 55 মিড 50s এর পর থেকে তাদের ডায়াবেটিস অনেকের নর্মাল কেসে ধরা পড়েছে। আমাদের জেনারেশন যারা এখন মিড 40s আর্লি 40s তাদের মোটামুটি মিড 40s গিয়ে ধরা পড়ছে। আমাদের এক্স্যাক্টলি। থেকে যারা 10 বছর বা 15 বছর পেছনে, তাদের দেখছি 30 32-এ গিয়েই ধরা পড়ে যাচ্ছে। ওকে, সো তার মানে কি, মানে বিকজ অফ এই মানে স্ট্যাগনেশন অর ল্যাক অফ অ্যাক্টিভিটি অর হোয়াট এভার, ফুড এবং স্ট্রেসও অনেক বেশি, লাইফ অনেক বেশি অনিশ্চিত হয়ে গেছে আমাদের বাবা মাদের জেনারেশনের থেকে, তাহলে নতুন জেনারেশন কি আরো বেশি প্রোন টু গেট ডায়াবেটিস? অফকোর্স, অফকোর্স, একদমই। মানে এর যেরকম আমরা অ্যাডভান্সমেন্টের সাথে অনেক সায়েন্সের অ্যাডভান্সমেন্ট পাচ্ছি, তার সাথে যেরকম আমরা তার একটা সাইড এফেক্ট এইটা, যে আমরা যে এত নতুন নতুন ম্যাকডোনাল্ডস বা আজকে মলের মধ্যে নতুন নতুন চিপসের দোকান বা অন্যান্য রকমের কিভাবে প্রাইস বিক্রি হচ্ছে, যে এই যে অ্যাডভান্সমেন্টটা যে বাড়ছে, তার সাথে সাথে এইটাও আমাদের একটা সাথে নিয়ে চলতে হবে, যে অনেক সফট ড্রিঙ্কস, অনেক রকম নতুন নতুন ফ্লেভার্স মার্কেটে অ্যাডভার্টাইজ হচ্ছে, তার সাথে এইগুলো হচ্ছে আমাদের সাইড এফেক্ট নিয়ে চলতে হবে, যে জাঙ্ক ফুড এর অ্যামাউন্টও বাড়ছে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এখানকার লোকেরা অনেক বেশি সচেতন, তারা হুম, জানে যে হোয়াট উই শুড ইট, তারা সবসময় খাবার চেক করে খায়, যেটা আমাদের মানে ইন্ডিয়ান পপুলেশনস এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে দে ডোন্ট ইভেন বদার যে আমি কি খাচ্ছি, আমি জাস্ট টেস্টি খাবারটা খাচ্ছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমি কি করছি। বা মানে এই জন্য দেখা যায় যে যেখানে অ্যাওয়ারনেস কম, সব কান্ট্রিজে দেখা যায় যে অ্যাওয়ারনেস অনেক কম। ইউএসএ তে যেটা ওয়ান অফ দ্য প্রোন, ইউএস রা খুব প্রোন টু টাইপ 2 ডায়াবেটিস। মানে আমি কোথাও একটা এরকম পড়েছিলাম যে ডেভেলপড কান্ট্রিতে যাদের হাতে পয়সা আছে তারা বেটার ফুড খায়, আর হুম, ডেভেলপিং কান্ট্রিতে যাদের হাতে পয়সা আছে তারা বাজে খাবার খায়। এক্স্যাক্টলি, একদম এটা সত্যি কথা, এটা একদম সত্যি কথা। তার অবশ্য কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু হ্যাঁ। ব্যতিক্রম আছে। হ্যাঁ, ইউএসএ তে যেরকম দেখা যায় যে আহ, মানে যদিও সেটা ডেভেলপ কান্ট্রি, কিন্তু দে ডোন্ট ইভেন বদার, মানে ঠিক আছে আজকে হুম, আমি খেয়ে নি, মানে ওবিসিটি ওখানে প্রচন্ড ভাবে বাড়ছে, এবং সেখানে লোকেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যে আজকে আমি যে বাইকিং করে কাজে যাব, মানে ওয়াই শুড আই ডু ইট, মানে আমি কেন বদল হবো, এখানে আমার গাড়ি আছে, 4টে গাড়ি আছে, আমি রাস্তা খালি আছে, আমি কেন আহ, গাড়ি করে যাব না, হুম, বাইক করে কেন যাব, মানে এই যে চয়েস, যে আমার যে চয়েস অফ লিভিং, তার হুম, উপরে ডায়াবেটিস মানে একদম সাথে সাথে বাড়ছে, বাড়বে। এবং সেখানে আহ, আমাদের মানে এখনো পর্যন্ত সেরকম কোনো গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করেও কোনো লাভ নেই, কারণ এইটা একটা নোন ফ্যাক্ট, এবং এটা একটা মানে অবভিয়াস ফ্যাক্ট, যেখানে এখানে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না, যে লাইফস্টাইলের সাথে ডায়াবেটিসকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা লেগে আছে। যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আমরা যদি এরকম কোনো থেরাপি আইডিয়ালি তৈরি করতে পারি, যেখানে হ্যাঁ, যেখানে লোকের কিছু করার নেই, যে হ্যাঁ একটা জেনেটিক ডিসপোজিশন আছে, যে তার ডায়াবেটিস হচ্ছে কারণ তার বাবার ছিল, এবং তার জন্য তার ওই জিনটা আছে যার জন্য সে ডায়াবেটিস এর ক্ষেত্রে প্রোন হয়ে গেছে। একটা 2 বছরের বাচ্চার ডায়াবেটিস হয় যখন, যেটা হুম, টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে দেখা যায়, তার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা নয়, তখন তার তো কি ফুড সে খেয়েছে সে জানে না, তাই না? হুম। তার হয়েছে একটা অন্য কারণের জন্য, সেটা বেশিরভাগটা দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস। সেখানে মানে সায়েন্টিস্টরা লেগে পড়ে আছে যে কিভাবে সেইটাকে আমরা রিভার্ট করতে পারি। তাই বলে আমি বলছি না যে টাইপ 2 এর ক্ষেত্রে সায়েন্টিস্টরা কাজ করছে না, অবশ্যই কাজ করছে, অনেক কাজ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস এর জন্য। কারণ টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, কিন্তু সেখানে একটা জেনেটিক ফ্যাক্টর সেখানেও আছে, সেখানেও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেগুলো এটার করাতে সাহায্য করছে। সেইগুলোকে আমরা রেগুলেট করার চেষ্টা যদি করতে পারি, বা আলটিমেটলি যদি আমাদের উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি ডিজিজটাকে কন্ট্রোল করা, আমাদের সিমটমটাকে কন্ট্রোল করা। কোথাও একটা এরকম পড়েছিলাম যে আমেরিকাতে কোনো মানে কিছু সায়েন্টিস্টরা তারা এই পোলিওর মতো ইমিউনাইজেশন কনসেপ্ট আনতে চাইছে ওবিসিটি আর ডায়াবেটিস ছিল কিনা ঠিক মনে পড়ছে না, কিন্তু ওবিসিটিকে কন্ট্রোল করার জন্য।
কিন্তু ওবিসিটি, মানে সেটা হ্যাঁ বলে হয়তো না, আসেনি হয়তো, মানে স্টিল না, ইন রিসার্চ লেভেল। হ্যাঁ দেখো ওবিসিটি, ওবিসিটিও ওই যে বললাম ওবিসিটিটা ডায়াবেটিসের মানে একটা ওবেস পার্সন তার ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেস ধরে নাও 70%। হুম। মানে একজন ওবেস হলে ডায়াবেটিস হবে, মানে 10 জন যদি ওবেস হয় তার মধ্যে 7 জন ধরো ডায়াবেটিস হবেই, এরকম ধরাই যায়। ঠিক আছে, এতটা বেশি, 70 to 80% ধরে নাও। আহ, সেখানে আমি ওবিসিটিটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে ডায়াবেটিসটাকে অবশ্যই আমি কন্ট্রোল করতে পারবো। কারণ ওবিসিটিটাকে হওয়ার যদি আমি কারণ দেখি, সেখানেও এক সেম কারণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সেখানে জেনেটিক ফ্যাক্টরটা একটা বড় কারণ আছে, এই ওবিসিটি হওয়ার জন্য জেনেটিক ফ্যাক্টরটার আবার একটা কিছুটা একটা ভালো রোল আছে। কিছু কিছু জেনেটিক ডিসপোজিশনের জন্য ওবেসিটি হয়, সেটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, সেটাকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে ডায়াবেটিস তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা যেতে পারে। ঠিক আছে, আহ, এরকম কোন ওষুধ ইমিউনাইজেশন হয়ে বেরিয়েছে এবং চলছে বলে আমার জানা নেই। না, এটা রিসার্চ হ্যাঁ লেভেল ট্রায়াল, এরকম আমি শুনেছিলাম। হ্যাঁ ট্রায়াল এরকম অনেক ওষুধেরই আছে, অনেক ওষুধের এরকম অনেক ভাবে চলছে, যাতে আমি আহ, যে ওবিসিটিটাকে কন্ট্রোল করতে পারি কিনা। ওবিসিটিটাকে কন্ট্রোল করলে পরে তার ডায়াবেটিসের ক্ষেত্রে সে প্রবণ হবে না। এখন একটা লোক যে দেখছে যে আমি ওবেস, সেই যদি নিজের লাইফস্টাইলটাকে, সেই যদি তার ফুড হ্যাবিটস গুলোকে চেক করতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, সে ডায়াবেটিসটাকে অনেক দিন অব্দি মানে আহ, ঠেলে দিতে পারবে পেছনের দিকে। তার ক্ষেত্রে ধরো সেই যদি 70s বা 80s এর ক্ষেত্রে গিয়ে দেখা যায় ডায়াবেটিস হচ্ছে, সেটা অনেক বেশি কন্ট্রোলেবল, সেটাকে কন্ট্রোল করাও যাবে। কারণ ডায়াবেটিস যত বেশি আগে হবে, ধরো একটা লোক যদি 40 বছর বয়সে যদি তার ডায়াবেটিস ধরা যায়, তার মানে কি ডায়াবেটিস ধরা পড়ছে মানে কি তার লেফট ওভার ওই বিটা সেলস গুলো অনেক কম পড়ে আছে। হুম সেটা যদি একটা 80 বছরের লোকের ক্ষেত্রে গিয়ে দেখা যায় সে ডায়াবেটিস তার ধরা পড়ছে, তাহলে তার কি হবে, তার লেফট ওভার সেলস তখন গিয়ে কম দেখা যাচ্ছে। এবার তার 40 থেকে 80 অব্দি যে তাকে যেতে লাগবে, সে এতটা লাইফ স্প্যান ওই কটা বিটা সেলস দিয়ে কি করে চালাবে? মানে সেটা তার ওই বিটা সেলস গুলোর উপর আরো চাপ পড়ে যাচ্ছে, ওগুলো আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাবে। তখন সে টোটালি ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তার ইনসুলিন ছাড়া এক বর্ণ তার চলবে না, তার প্রত্যেকবার ইনসুলিন ইনটেক করে তখন খাবার খেতে লাগবে। ঠিক আছে, এই সেক্ষেত্রে এখন অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন অ্যাডভান্সমেন্ট এরকম লেভেলেও আছে। ইনসুলিনের কথা যেহেতু বলছি, এই জন্য ওটাও বলা ভালো, যে এখন এরকম লেভেলেও অ্যাডভান্সমেন্ট আছে যে বডিতে এরকম আমরা একটা স্ট্র্যাপ মতন পরে নিল, আর সেটা অটোমেটিক্যালি গ্লুকোজটাকে মনিটর করছে, মনিটর করে আমার বডি গ্লুকোজ কত আছে সেই অনুযায়ী ইনসুলিন ইনজেক্ট করে দেয়। হুম হুম এরকম অ্যাডভান্সমেন্ট হয়েছে সায়েন্সের ক্ষেত্রে। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, সিটিএম বলা হয় সেটাকে। সে কন্টিনিউয়াসলি মনিটর করছে, করে তোমাকে তোমার ফোনের মধ্যে অ্যালার্ট চলে আসবে যে তোমার এখন গ্লুকোজ এত, কি নিজে নিজেও করতে পারে, আর তোমাকে বলে দিল তুমি এখন এতটা ইনসুলিন ইনজেক্ট করে নাও, তুমি তখন ইনসুলিনটা ইনজেক্ট করে দিলে, কি তুমি তখন অন্য আরেকটা মেশিনের থ্রু দিয়ে এতটা ইনসুলিন ইনজেক্ট করে দেবে, তাকে প্রোগ্রাম করে। এরকম আছে। তো এইগুলো অ্যাডভান্সমেন্টের সাথে হচ্ছে, কিন্তু তাই বলে আহ, আবার এটা এগুলো সব সিমটোমেটিক ট্রিটমেন্ট, এগুলো কোনোটাই আমি ডিরেক্টলি টার্গেটেড থেরাপি তো আমি করতে পারছি না, আমি তো আসল কজটাকে তো হিট করতে পারছি না। আমাদের বডিতে যখন একটা বাইরে একটা ফরেন ব্যাকটেরিয়া ঢোকে, তখন আমরা কি করি, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করি, তাহলে কি ব্যাকটেরিয়াটা নষ্ট, ডিজিজটা নষ্ট, মিটে গেল, কাজ সেরে গেল। এখানে কি, এখানে বডির নিজের ইমিউন সেলসটাই গিয়ে আমার টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে, এই যে আমার প্যানক্রিয়াসটা নষ্ট করে, আমি তো ইমিউন সেল গুলোকে মেরে ফেলতে পারবো না, তাহলে আমার বডির বাকি কাজ করতে পারবে না। তাহলে সেইখানেই, যার জন্যই এই ব্যালেন্সটা করতে গিয়ে ওষুধের যে খুব ভালো ওষুধ তাই জন্যই ডেভেলপ করা মুশকিল হয়ে যায়। সেটা অ্যাকচুয়ালি আমরা টার্গেট করতে পারি না, আমরা ঠিক করে টার্গেট করতে পারছি না, সেইখানেই অসুবিধা হয়ে যায়। তাই জন্যই রিসার্চ চালিয়ে যেতে হয় আর কি। রাইট। তো তার মানে বেসিক্যালি মানে সুগারও মানে বাড়ার প্রবাবিলিটি অনেক হাই মানুষের, রিসার্চ হওয়ার প্রবাবিলিটি অনেক হাই, এবং নতুন ওষুধ আসারও প্রবাবিলিটি ইটস লাইক গোয়িং হাই। ভেরি ভেরি হাই। আমাদের হোপ এইটাই থাকবে যাতে ওষুধ বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট এসে যায়, যাতে এই বাড়াটাকে মানে রোগ বাড়াটাকে যাতে কমাতে পারে। সো অন নিশ্চয়ই। দ্যাট, থ্যাংক ইউ পুষ্পক সময়ের জন্য, এবং আমরা এই নিয়ে পরে আবার কথা বলবো।
নিশ্চয়ই, তো নিশ্চয়ই। আপাতত থ্যাংক ইউ আমরা সো এখানে মাচ। শেষ করছি। হ্যাঁ, ঠিক থ্যাংক ইউ গৌতম দা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।